অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো করবে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন আবেদনকারীরা। সকাল 10টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। একই দাবিতে গুলশানে ইতালি দূতাবাস ঘেরাও কর্মসূচিও দিয়েছেন তারা। আবেদনকারীদের অভিযোগ, কৃষি ভিসা আবেদনের সময় 90 দিন প্রসেসিং সময় দিয়েছিল এম্বাসি, কিন্তু আবেদনকারীদের অনেকেরই 2 থেকে 2.5 বছর পর্যন্ত পাসপোর্ট ফেরত দেয়নি। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়া বিকল্প দেশেও যেতে পারছেন না তারা। ভিসা ও পাসপোর্ট ফেরত দেওয়ার দাবিতে গুলশানে চলছে গণ অবস্থান কর্মসূচি। সেখানে আছেন আমাদের সহকর্মী আমেনা হীরা, যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, ওখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। হীরা, ওখানকার সর্বশেষ কি পরিস্থিতি জানতে পারছেন জানাবেন। সওদা, আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে দেখেছেন যে শাহাবুদ্দিন পার্কে গুলশানে যেটি অবস্থিত, সেখানে কিভাবে ইতালি প্রবাসীরা যারা ইতালি যাবার জন্য চেষ্টা করছেন তারা বিক্ষোভ করছিলেন। এবং এই মুহূর্তে আমরা আছি ঠিক ইতালি অ্যাম্বাসির সামনে, এবং এই ইতালি অ্যাম্বাসিতে তারা যারা বিক্ষোভ করছিলেন তাদেরই একটি ছোট প্রতিনিধি দল অ্যাম্বাসেডর সহ বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলার জন্য এখানে এসেছিলেন। এবং সেই মিটিংটি কিন্তু এখনও চলমান রয়েছে, এবং মিটিং শেষে কিন্তু আমাদেরকে জানানো হবে যে তারা আসলে আলোচনাটি যে বিষয়ে করেছেন তার ফলপ্রসূ হচ্ছে কিনা এই বিষয়টি। এছাড়া যদি শাহাবুদ্দিন পার্কে যেই ঘটনাগুলো ঘটেছে আপনাকে তার যদি কিছু বলি, তারা সেখানে বিভিন্ন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন যারা প্রত্যাশী রয়েছে, ইতালি ভিসা প্রত্যাশী, তারা কিন্তু ঢাকায় এসেছেন, এসে এখানে জড়ো হয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। এবং তারা যে অভিযোগটি করছেন যে গেল 1 থেকে 1.5 বছর ধরে তারা এই পাসপোর্ট ভিসা নেওয়ার জন্য তারা জমা দিয়েছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিসা এবং পাসপোর্টও কিন্তু তারা পায়নি, এবং রিজেকশন বা এই ধরনের কোনো কিছু তাদেরকে জানানো হয়নি। এবং তারা যেটি দাবি করছেন আজকে যদি তাদেরকে রিজেক্ট করা হয় তাহলে যেন পূর্ণাঙ্গ কারণ দেখিয়ে রিজেক্ট করে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দূতাবাসের বাইরেও কিন্তু কিছু মানুষ অবস্থান করছে, এবং এই দূতাবাসে মানুষের অবস্থান বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু একটি এক্সট্রা টিম কিন্তু তারা এখানে মনে হয় এখানে এনেছে, এবং তারা কিন্তু নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করেছে। কারণ আপনি জানেন যে ইতালি যে দূতাবাসটি রয়েছে সেখানে আরও অনেকগুলো দূতাবাস অবস্থিত রয়েছে। তো সওদা, যেই বিষয়গুলো আসলে এখন পর্যন্ত জানা যাচ্ছে সেগুলো তো আপনাকে জানানোর চেষ্টা করেছে, এবং যেটি বলছিলাম আপনাকে যে তাদের যে প্রতিনিধি দল রয়েছে তারা আলোচনা করছে, এবং তাদের দাবি যেটি সেটি হচ্ছে 1 বছরের অধিক সময় যেহেতু তারা ভিসার জন্য অপেক্ষা করেছে, তাদেরকে ভিসা দিয়ে তাদের পাসপোর্ট ফেরত দিতে হবে, এবং যদি ভিসা না দেওয়া হয় সেক্ষেত্রে রিজেকশনের কারণটি তাদেরকে জানাতে হবে। তো সবাই আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সেটাই ছিল। হীরা, আপনাকে ধন্যবাদ। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 111 বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 অক্টোবর দিন ঠিক করেছেন আদালত। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায়
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাগর রুনি দম্পতিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক, পরে তা ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। বাগেরহাটে ইজি বাইকে পিকআপের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে বাগেরহাট খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাটাখালীর দিক থেকে আসা একটি ইজি বাইকে পেছনে থাকা একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ইজি বাইকে থাকা 2 জন ঘটনাস্থলে নিহত হন। ইজি বাইকে থাকা আরও একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরেকজন। ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় ভারতে অনুপ্রবেশের সময় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির। তিনি জানান, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ায় ঘটনা ঘটেছে। 2 জন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ বলেন, মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম খায়রুল ইসলাম। তার শরীরের 80% দগ্ধ ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার রাত 1টার দিকে আহমেদ উল্লাহ নামে একজন মারা যান। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও 6 জন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুর 12:30টার দিকে এস ইনকর্পোরেশন নামের জাহাজ ভাঙা কারখানায় এই বিস্ফোরণে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন 12 শ্রমিক। বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে সমুদ্র পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ রয়েছে। সেই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে শুরু হয়েছে কক্সবাজারে সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তো আমি রয়েছি এখন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকই কিন্তু পর্যটকরা ঘোরাফেরা করছেন। বেশ কিছু পর্যটক এখানে রয়েছে, তারা সহানন্দে তারা ঘুরছেন এবং গোসল করছেন। কক্সবাজার আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিয়েছে এবং সকল ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয় থেকে সাবধানে চলাচলের জন্য কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এই নিম্নচাপটি 685 কিলোমিটার দূরবর্তী দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন এমনটিও তারা জানিয়েছেন। তো কক্সবাজারে যদিও বা তেমন বেশি আশঙ্কা নেই, যে উড়িষ্যা প্রদেশের যে পুরী নামক স্থানে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এমনটাও জানিয়েছেন। তো কক্সবাজার সমুদ্র সৈকতে এখানে পর্যটকদের নিরাপত্তায় সিসিএফ গার্ড, পুলিশ এবং জেলা পুলিশ সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে জেলা প্রশাসনের যে মনিটরিং আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু একটি সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ যদিও দেখা যায়, এরপরেও কিন্তু তাপদাহ রুদ্রময় এবং যে দমকা হওয়া বাতাস এবং হালকা মেঘ সহ দেখতে পাচ্ছি। তো কিছুক্ষণ পরেই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাও জানিয়েছে আবহাওয়া অফিস থেকে। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মেঘনা ও ইলিশা নদীর ভাঙনে সাদিকপুর ও রুকুন্দি গ্রাম দুটির বেশিরভাগ অংশ প্রায় বিলীনের পথে। হারিয়ে গেছে অনেক বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। নদীর করাল গ্রাসে বিলীন হওয়া গ্রাম দুটি রক্ষায় 1.5 যুগেও পায়নি কোনো সরকারি সহায়তা। শামীম খানের ক্যামেরায় মেহেন্দিগঞ্জ ব্যুরো প্রধান এহসান রেজা জিদুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস।
মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদিকপুর ও রুকুদ্দি গ্রাম দুইটি ইলিশা নদীর করাগ্রাসে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। দীর্ঘ 18 বছরে নদী ভাঙনে বহু মানুষ বসতভিটা হারিয়ে আজ নিঃস্ব। নদীগর্ভে হারিয়ে গেছে অনেক ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। হুমকির মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক হাজার ঘরবাড়ি। 1.5 যুগ আগ থেকে নদী ভাঙন শুরু হলেও গ্রাম দুইটি রক্ষায় আজ পর্যন্ত মেলেনি কোনো সরকারি সহায়তা। পুরা নদীর পার মাইচা হইতে আছি, ঘর দিলে শুধু জায়গা দিলে আমরা একটু বাঁচতাম। আমাকে মেম্বার স্যার আমাকে একটু জিগাইও না, তোমরা কি খাইয়া আসো না না খাইয়া আসো। কারণ আমার ঘরে বিড়ি লইয়া গেলে আমার থাকার কোনো জায়গা নেই। ইতিমধ্যে কিছু জিও ব্যাগ নিজেদের ব্যক্তি অর্থায়নে দান করেছেন স্থানীয়রা বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রচন্ড ভাঙনের মুখে প্রায় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। জায়গা নেই, জমি নেই, বিড়ি ঢুকাছো নেই, ও লয়ে গেছে, আমাকে থাকবো অন্য কোনো জায়গা নেই, আমরা কোথায় যাইনি। এত বড় বাড়ি, কই যাইব কই থাকবো, আমার বাপ মার সবার খবর ভাঙ্গা থাকতো নাই। এই জীবন আর রইব না, এই দালাম খোলা করিয়া ব্যাগ করিয়া রয়েছে। কোনো সরকারি কোনো সহযোগিতা পাইতাছি না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে উপরস্থ কর্মকর্তাদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রাম দুইটি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি গ্রামবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজ নেয় ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ সহ ওই শিক্ষার্থীর পিতাকে স্থানীয় লোহাগড়া পৌরসভার 4র্থ শ্রেণীর চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকুরি ফিরে পেলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি পরিবারটি। নড়াইল প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। গেল বছর 2023 সালের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন স্থানীয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে শিক্ষার্থীরা নারী জাগরণের একটি থিম তুলে ধরেন। যে থিমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, নারী ফুটবলার এবং ক্রিকেটার সহ বেশ কয়েকজন বিশিষ্ট নারীর প্রতীকী সাজে ডিসপ্লে তুলে ধরা হয়। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেজে ডিসপ্লেতে অংশগ্রহণ করায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে হুমকিও দেয়া হয়। সাজার কারণে আমার স্কুলের নামে শোকেস করা হয়, যাহা দীর্ঘদিন আমরা তার যন্ত্রণা ভোগ করি। এদিকে বেগম জিয়ার চরিত্রে ডিসপ্লে করা শিশু শিক্ষার্থী আন্নুর জাহান তাহার পরিবারের উপর নেমে আসে প্রশাসন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হুমকি ধামকি। জীবনের ভয়ে পরিবারকে দীর্ঘদিন নিজের বসতবাড়ি ছেড়ে থাকতে হয়েছে অন্যত্র। শিক্ষার্থী তাহার বাবাকেও পৌরসভার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে আমরা খুব প্রেশারের মধ্যে থাকি, প্রশাসনিক চাপের মধ্যে থাকি। বিগত 2 বছর খুব ক্রাইসিসের মাধ্যমে গেছি। এই কাজগুলো যারা করেছে তাদের বিচার চাই। এই ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা এসেছিলেন তাহার বাড়িতে, জানিয়েছেন তারেক রহমানের শুভেচ্ছা। তারেক জিয়া সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমার মেয়েকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমার মেয়ের জন্য উপহার পাঠিয়েছে। তার পরিবারের পাশে আমরা তখন থেকে আমরা লেগেছিলাম, তাদের বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছি। বর্তমানে তাহার বাবা ফিরে পেয়েছেন চাকরি, এখন তার প্রত্যাশা শুধুই একটি সুষ্ঠু জীবনযাপন, এমনটি জানিয়েছেন উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা। তৎকালীন সময় আসলে হয়তোবা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সেই সময় প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছিল। প্রতিষ্ঠান সন্তোষজনক জবাব দেওয়ায় তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং সবাই এখন সেখানে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। দর্শক, এখনকার সংবাদ ছিল পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbps এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।